আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। প্রাথমিক বিজয় এলেও গণতন্ত্রের আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। সংস্কারের পর অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে মন্তব্য। সংস্কার সংলাপের পর নির্বাচনের পরিকল্পনা নিয়েই এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় ঐতিহাসিক অর্জন বলে প্রধান উপদেষ্টার প্রশংসা। জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা। তথ্য মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা। প্রশাসনে গতি আনতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ চলছে জানালেন উপদেষ্টা। এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশের অনন্য উদ্যোগ মালয়েশিয়ার কুয়ালালামপুর বার্ড পার্ক। বিনোদনের পাশাপাশি দিচ্ছে ধরিত্রী রক্ষার বার্তা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপি বলছে আওয়ামী লীগ সরকারের পতনে প্রাথমিক বিজয় হলেও গণতন্ত্রের জন্য তাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। দলের নেতারা মনে করেন প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই নির্বাচনের দিকে যেতে হবে। তারা বলেন জনগণের হাতেই ছেড়ে দিতে হবে তারা কাদের নির্বাচিত করবে। রাহুল রায় রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাজধানী সহ সারা দেশেই বিএনপির নানা কর্মসূচি থাকছে। দলকে সুসংগঠিত করতে এরই মধ্যে জেলা ও থানা পর্যায়ে সমাবেশও করছে দলটি। এসব সমাবেশে ভার্চুয়ালি যুক্ত থাকছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকও করছে বিএনপি। দলের নেতারা মনে করছেন গণতন্ত্রের জন্য আরও পথ পাড়ি দিতে হবে বিএনপিকে। প্রাথমিক অর্জন সেটা হলো বিগত সরকারের পতন। আলহামদুলিল্লাহ এটা অর্জন হয়েছে। এখন যেটা দেশ বাট আমাদের আন্দোলন তো ছিল নির্বাচিত সরকারের জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকারের জন্য। সেটা তো এখনো পাইনি, পাইছি আমরা। অতএব আমাদের আন্দোলন সংগ্রাম বেসিক্যালি অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত দেশে মানুষের দ্বারা নির্বাচিত, জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠা না হয়। বিএনপি নেতারা গণতন্ত্রের জন্য নির্বাচনের কথা বলছেন, আবার সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার করার কথাও বলছেন। আমাদের নেতা কর্মীদের উপরে গুম, খুন, মিথ্যা মামলা, হামলা মামলা অনেক কিছুর পরে একটা পর্যায়ে এই কোঠাবিরোধী ছাত্ররা যে যৌক্তিক দাবি নিয়ে আসলো, তাদের যে দাবিটা খুবই যুক্তিসঙ্গত, এটা খুব গণদাবিতে পরিণত হলো একটা পর্যায়ে। এটা 1990 সালেও এরকম একটি ছাত্র আন্দোলন হয়েছিল, ছাত্র গণঅভ্যুত্থান হয়েছিল, স্বৈরাচারের পতন নিশ্চিত হয়েছিল। এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। অতএব আমি মনে করি সরকারকে সে ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থেকে মোকাবেলা করে যত দ্রুত সম্ভব নির্বাচনী পরিবেশ এবং নির্বাচনী ব্যবস্থা মধ্য দিয়ে গণতান্ত্রিক একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। সে যেই আসুক ক্ষমতায়। আমি সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বলি, আপনারা যে আন্দোলনটা করেছেন সেটা তো দৃষ্টান্ত হয়ে থাকবে। সো আগামীতে যারাই সরকারে আসুক না কেন, আপনারা তো তাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন। তাহলে এত ভয়ের কি আছে? কেউ এখানে আর ফ্র্যাঙ্কেনস্টাইন হতে পারবে না। বিএনপি নেতারা বলেছেন গণতন্ত্রের জন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই, আর নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত আছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সংস্কার সংলাপ তারপর নির্বাচন, এমন পরিকল্পনা নিয়েই এগোচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বন, পরিবেশ ও পানি বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর নেতারাও এ ব্যাপারে নিশ্চিত করেছেন শ্রমিক অসন্তোষের দ্রুতই সমাধান হবে বলেও আশা করছেন উপদেষ্টারা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। সুদ আসল মিলে জলবায়ু ট্রাস্ট ফান্ডের ৮৭৩ কোটি ৮১ লাখ টাকা আছে পদ্মা ব্যাংকে, যা ব্যাংকটি এখন দিতে পারছে না। তারা এ টাকা পরিশোধ করতে পারবে ২০৩৮ সাল নাগাদ।
কেন এবং কী বিবেচনায় এত অর্থ ওই ব্যাংকে রাখা হলো তা যেমন তদন্ত করে দেখবে সরকার, তেমনি ওই টাকা কতদিনের মধ্যে উদ্ধার করা সম্ভব সবাই মিলে তারও রোডম্যাপ তৈরি করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বন, পরিবেশ ও পানি বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আলোচনা হয়েছে গণহত্যার মামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা এবং সংস্কার নিয়েও। কোনো রাজনৈতিক দল নিশ্চয়ই অজনপ্রিয় হয়ে আবার একই রকম ফলাফল দেখতে চাইবে না। এই জন্য প্রথম থেকে আমরা মত বিনিময়ে তাদেরকে অন্তর্ভুক্ত করেছি। এক পর্যায়ে আমরা সংলাপে যাব। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে আগে সংস্কার, পরে তারা নির্বাচনে যেতে চান। শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় অনেকগুলো কারখানা বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন, ধাক্কা আসছে অর্থনীতিতে। এখানেও ষড়যন্ত্র রয়েছে জানালেন উপদেষ্টা। কোনো শ্রমিক কোনো ফ্যাক্টরিতে হামলা করেনি, এ ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি। বরং আমরা দেখেছি যে সেখানে বেকার যুব সংঘের নামে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে হামলার চেষ্টা করেছে, অনেক ফ্যাক্টরিতে শ্রমিকরা বেরিয়ে এসে সেটাকে প্রতিহত করেছে। এবং আপনারা জানেন যে বেকার যুব সংঘের একজনকে নেত্রকোনা থেকে অ্যারেস্ট করা হয়েছে গাড়ি ভাঙচুর এবং কারখানায় হামলার অভিযোগে, এবং পাওয়া গেছে তিনি ছাত্রলীগের পোস্টেড নেতা ছিলেন ওই এলাকায়। তো এখানে ভেতরে ষড়যন্ত্র যেমন আছে, আবার শ্রমিকদের জেনুইন দাবি কিছু আছে। প্রধান উপদেষ্টাকে সভাপতি এবং মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টিম মেম্বার থাকবেন 21 জন। যে সরকারি আসুক, জুলাই আগস্টের শহীদরা যেন সাহায্য সহযোগিতা পান সেটা নিশ্চিত করা হবে বলেও জানান উপদেষ্টা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল যে কীর্তি গড়েছে তা দেশবাসীকে গর্বিত করেছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিজ কার্যালয়ে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ দল জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে। সে সময় ক্রিকেটারদের খেলাধুলার শক্তির কথা মনে করিয়ে দেন প্রফেসর ইউনূস। সাদি মাহমুদের রিপোর্ট। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পরই অধিনায়ক শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। পাকিস্তান থেকে ফিরলে ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার কথাও বলেছিলেন তিনি। এর প্রেক্ষিতেই ক্রিকেটারদের এবার নিজ কার্যালয়ে ডেকে সম্মানিত করলেন প্রধান উপদেষ্টা। টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ট্রফি নিয়ে হাজির প্রফেসর ইউনূসের কার্যালয়ে। জাতির দুঃসময়ে পাকিস্তানের বিপক্ষে জয় দেশবাসীকে উজ্জীবিত করেছে বলে উল্লেখ করেছেন ক্যাপ্টেন শান্ত। খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি, মাঝখানে বন্যা হলো, তো প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা বাড়তি একটা চেষ্টা ছিল যে এই সময় আমরা দেশকে কিছু দিতে পারি। সো ওভারঅল খুব ভালো একটা এক্সপেরিয়েন্স, এবং আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো খেলার, এবং আমরা মনে করি যে আমাদের এই জয়টা দেশের মানুষদের মধ্যে হাসি এনে দিয়েছে, এবং ভবিষ্যতে যেই টুর্নামেন্ট বা সিরিজগুলো আমাদের আছে ইনশাআল্লাহ আমরা আরো ভালো করার চেষ্টা করব। জয়ের ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ দল সামনে আরো ভালো করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। তুমি জিতছো কোথায়, কোন জায়গায় জিতছো, এইখানে মানুষ ভালো এটা সকল মানুষের মধ্যে সংক্রমিত একটা জিনিস, ভেতরে ঢোকার একটা জিনিস। সেই ঢোকাটা কিভাবে বের করে আনা যায় সেটা নিয়ে আমাদের এই চিন্তা, এবং ঠিক সেই মুহূর্তে তোমরা আর জিনিস করে হবে যেটা এই আমার অজানা জগৎ স্পোর্টস ওয়ার্ল্ড, তার মধ্যে এমন এক বিস্ফোরণ সৃষ্টি করলো তোমরা যে মানুষের মনে আনন্দের পর এই যে শক্তি সৃষ্টি করলাম, ওইটা আনন্দ উৎসব করতে থাকবো, বাড়িতে ঘুমিয়ে গেল, এখানে শেষ হওয়া উচিত না, এই শক্তিটাকে ধরে রাখে। প্রধান উপদেষ্টার সংবর্ধনা আর অভিনন্দন পেয়ে উচ্ছ্বাসের কথা জানিয়েছেন ক্রিকেটাররা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। 1 মাসের কার্যক্রম সংস্কার আর 100 দিনের কর্মসূচি ঘোষণা করলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি, প্রশাসনে আছে অসহযোগিতা ও স্থবিরতা, সামগ্রিক সংস্কার চলছে বলেও তিনি জানান। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার।
নিজ মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এই সময়ের মধ্যে স্বাধীন গণমাধ্যম কমিশন, গণমাধ্যম কর্মী আইন, সম্প্রচার আইন করার উদ্যোগসহ ২৩টি কাজ করার কথা জানান উপদেষ্টা। বলেন, সাইবার নিরাপত্তা আইনসহ আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক কোনো আইন রাখা হবে না। মন্ত্রণালয়ের চলমান সব প্রকল্প যাচাই করে দুর্নীতি পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। মন্ত্রণালয়গুলোতে যে দুর্নীতির অভিযোগ ছিল যেসব প্রকল্পগুলোতে, সেসব প্রকল্প সহ সকল প্রকল্পের একটা রিভিউ আমরা কমিটি করেছি, যে সবগুলো প্রকল্প যাতে রিভিউ করা হয় এবং যেখানে যেখানে দুর্নীতির অভিযোগ আছে সেগুলো যাতে খতিয়ে দেখে একটা রিপোর্ট পেশ করা হয়। সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অনেকের ক্ষেত্রে। শনিবারের শহীদ স্মরণ সভা স্থগিত করে এর জন্য ৫ কোটি টাকা বরাদ্দের ব্যাখ্যা দেন উপদেষ্টা। কিছু কথা উঠেছে বা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আসলে একটু বিভ্রান্তি হয়েছে। এখানে ৫ কোটি টাকা বলা হয়েছে যে এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, নট যে ৫ কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে। ৫ কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরও অনেক কমের মধ্যেই হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও ভালো হয়নি জানিয়ে বলেন, পুলিশ বাহিনী সংস্কারের কাজ চলছে। না, প্রশাসনে স্থবিরতা তো আছে, এটা আমরা লক্ষ্য করছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি। প্রশাসন আমরা ঢেলে সাজাচ্ছি। আইন শৃঙ্খলার পরিবেশটি নিয়ে আমরা এখনও সন্তুষ্ট নই এবং আমরা সরকারের জায়গা থেকে যথাযথ চেষ্টা করছি পুলিশকে আরও বেশি কর্মতৎপর করতে। এই আন্দোলনে তার ভূমিকার যেই সমালোচনা, এটার কারণে কিন্তু পুলিশ এখনও আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না। ফলে আমাদের আইন শৃঙ্খলার যে কার্যক্রমটা সেটি ব্যাহত হচ্ছে। উপদেষ্টা বলেন, সাংবাদিক সহ অনেকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলা করা হচ্ছে। যেটা বললেন সাংবাদিকদের বিষয়ে, এখানে কিন্তু আসলে জনগণের জায়গা থেকে বা উদ্দেশ্য প্রণোদিতভাবেও বিভিন্ন জায়গায় আসলে মামলা করা হচ্ছে। অনেক জায়গায় তাদেরকে রাজনৈতিক দলের লোকেরা নানা ধরনের চাপ দিচ্ছে মামলা করার জন্য এবং তাদের ব্যক্তিগত শত্রুদের নাম এই মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটতেছে। সমন্বয়ক নাম ব্যবহার করে অনেকে চাঁদাবাজি করছে, বিভিন্ন সুযোগ নিচ্ছে। এ ধরনের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আর পেছনে ফেরা নয়, অতীতের পচা বাংলাদেশ থেকে তরতাজা নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থী জনতার রক্তের বিনিময়ে পাওয়া দেশ গড়ার সুযোগ সফল করা অসম্ভব কিংবা কল্পকাহিনী নয় বলেও মন্তব্য করেন তিনি। ব্যবসায়ীদের আয়োজনে রাজধানীতে ন্যাশনাল বিজনেস ডায়ালগে প্রধান উপদেষ্টা বলেন, এই সুযোগ জাতির জীবনে বারবার আসে না, আমরা যেন তা হারিয়ে না ফেলি। আস্থার পরিবেশ ফিরিয়ে আনার কথা বলেন ব্যবসায়ীরা। রেজবি নেওয়াজের রিপোর্ট। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আইসিসিবির আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ। 5ই আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সাথে ব্যবসায়ীদের বড় জমায়েত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। অসুস্থ থাকায় আইসিসি সভাপতি মাহবুবুর রহমানের লিখিত বক্তব্য তুলে ধরেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। নৈরাজ্য বন্ধ করে যে কোনো মূল্যে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান উদ্যোক্তারা। দুষ্কৃতকারীরা ব্যবসায়িক স্থাপনা, শিল্প কলকারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ চালাচ্ছে। ব্যবসায় নৈতিকতার চর্চার পরামর্শ দেন উপদেষ্টারা। কিছু ব্যবসায়ী শিল্প মালিক বিগত সরকারের আনুকূল্যে নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেছেন। তারা আপনাদের এবং দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন। আমরা অর্থনৈতিক বিশ্ব মানচিত্রে বিলিয়নারদের সংখ্যা নিয়ে নাম লেখাতে অত বেশি উৎসাহী নই। স্টোরি বলে শেষ করে আমার বন্ধু ওখানে গেছে, হোটেলে থাকতো, সকালবেলা একজনের সাথে দেখা দেবে, তুমি এখানে আসছো, বাংলাদেশে বিউটিফুল কান্ট্রি, সুন্দরবন ইজ দেয়ার, কত বিউটিফুল দেশ, ইনভেস্টমেন্ট। সে বলে বাংলাদেশে আমি 6 মাস ছিলাম, করি নাই এক্সপোর্ট, পারি নাই, কারণ এভরি টেবল ওয়ান্টস মানি, এভরি চেয়ার ওয়ান্টস মানি, এভরি ডোর ওয়ান্টস মানি। এটা আপনারা বুঝতে পারেন, কে চেয়ারও খায়, টেবিলও খায়, দরজার সাথে ঢোকার সময়ও খায়। ফ্র্যাঙ্ক কনফেশন, আমরা ওই দিনের
ওই রকম সুযোগ সুবিধা থেকে আমরা বেরিয়ে আসবো। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। কিছুদিন সময় আমরা সারা জীবন ধরে হবে কিনা জানি না, যে কোন সময় আমরা এই দায়িত্বে আছি, আমরা টিম হিসেবে কাজ করতে চাই, যাতে যে আজকে যে 2 নম্বরে আছি কি করে আমরা 1 নম্বর হব। আমাদের মেয়াদকালে যদি আপনারা 1 নম্বরে নিয়ে যেতে পারেন, আমরাও স্মরণ করবো যে যাক বাবা একটা কিছু করছে। সব বিষয় আমরা জানি না, আমাদের অভিজ্ঞতা নাই, কিন্তু একযোগে কাজ করলে অভিজ্ঞতা তো এসে যাবে। সবার মিলে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আমরা কাজ করব। যে কটা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি, এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। সামাজিক ব্যবসায় উদ্বুদ্ধ হতেও তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা ছাত্র, রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নির্মল প্রকৃতি, খোলা জলাশয় আর সুষ্ঠু ব্যবস্থাপনায় হরেক প্রজাতির রং বেরঙের বিচিত্র পাখির মেলা, জলবায়ু অভিঘাত মোকাবেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশের অনন্য উদ্যোগ মালয়েশিয়ার বিখ্যাত কুয়ালালামপুর বার্ড পার্ক। বিশ্বজুড়ে পর্যটকদের বিনোদনের পাশাপাশি প্রাণ প্রকৃতি শিক্ষা ও ধরিত্রী রক্ষার বার্তা দেয় পার্কটি। আলিম আল রাজির রিপোর্ট। নৈসর্গিক প্রকৃতি, স্বতন্ত্র সভ্যতা সংস্কৃতি এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সেরা গন্তব্য। দেশটির সীমানা বহু যত্নে আগলে রেখেছে ঘন সবুজ অরণ্যে ঢাকা সুউচ্চ পর্বতমালা। পরিবেশ বান্ধব উন্নয়ন ও নানা কর্মসূচিতে জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে দেশটি। এরই অংশ বিশ্বের অন্যতম বৃহৎ বার্ড পার্ক। 1991 সালে 21 একর জায়গা নিয়ে নির্মাণ করা হয় বার্ড পার্ক। কর্তৃপক্ষ বলছে বিশ্বের সবচেয়ে বড় পাখি সংগ্রহশালা এই পার্কটি। সারা বিশ্বের প্রায় 52 প্রজাতির অনেক পাখি রয়েছে এই পার্কে। মাত্র 33 বছরে এই পার্কটি পর্যটনের অন্যতম আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হয়েছে। রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত জনপ্রিয় পাখির পার্কে রয়েছে 200 প্রজাতির 3000-এর অধিক দেশ বিদেশের পাখি, যা দেখতে ভিড় করেন দেশ বিদেশের হাজারো দর্শনার্থী। প্রাকৃতিক পরিবেশের অনুকরণ করে পার্কটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে পাখিরা উন্মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ঘুরতে পারে। মালয়েশিয়ান রেইন ফরেস্ট, আফ্রিকান সারাং গার্ডেন এবং প্যারাডাইস পাখির সেকশন সহ রয়েছে বিভিন্ন অঞ্চলের পাখির প্রদর্শনী। রয়েছে পাখি দেখাশোনা করার জন্য বিশেষ কর্মশালা এবং প্রদর্শনীর ব্যবস্থা। এবং পাখি কেন দরকার আমাদের এই পৃথিবীতে, পাখিকে কেন আমাদের যত্নের সাথে ওদের সংরক্ষণ করতে হবে, সেটা কিন্তু এই পার্কে আসলে বাচ্চারা বুঝতে পারে এবং যারা বড় আছে তারাও জানতে পারে। এই যে পরিবেশের যে ভারসাম্য, এই ভারসাম্যটাকে কিন্তু তারা রক্ষা করছে। এখানে অনেক পাখি নানাভাবে রাখা হয়েছে, কিন্তু মূলত এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য রাখা হয়েছে এবং একটা ন্যাচারাল পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। সুতরাং আমরা বাংলাদেশেও কিন্তু চিন্তা করতে পারি এই ধরনের ব্যবস্থাপনা। আমরা কিন্তু এই ধরনের বার্ড স্যাংচুরি অথবা বার্ড এভিয়ারি অথবা এই ধরনের বার্ড পার্ক করতে পারি। পার্কের পরিবেশ আর জীববৈচিত্র্যের শুধু বিনোদনই নয়, পাখির প্রজাতি এবং সংরক্ষণ শিক্ষার পাশাপাশি এসব বিষয়ে এখানে নিয়মিত অনুষ্ঠিত হয় আলোচনা এবং সেমিনার। আলিম আল রাজি, চ্যানেল আই, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দর্শক, এবারে বিরতি এবং বিরতির পর যা থাকছে। ফিরে এলাম বিরতির পর।
রাজধানীর শাহ আলী এলাকা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম সহ 2 সন্দেহভাজন নাশকতাকারীকে আটক করেছে সিটিটিসি। আটককৃত রেজওয়ানুল ইসলাম ও মাহমুদুল ইসলাম সম্পর্কে 2 ভাই। তাদের কাছ থেকে গ্যাস ক্যান, অটো সুইচ, ক্যাপাসিটর সহ বোমা তৈরির নানা উপকরণ উদ্ধার করে পুলিশ। এবারে কৃষি সংবাদ। নেত্রকোনায় দিন দিন বাড়ছে লাউয়ের আবাদ। লাউ চাষ করে যে কেউ স্বাবলম্বী হতে পারেন এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক পলাশ খন্দকার। তার সফলতা দেখে আশপাশের অনেক কৃষক লাউ চাষে আগ্রহী হয়ে উঠছেন। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নেত্রকোনা সদর উপজেলার সোনুরা গ্রামের পলাশ খন্দকার 2021 সালে মাত্র 10 শতক জমিতে পরীক্ষামূলকভাবে লাউ চাষ শুরু করেন। এরপর আর তাকে থেমে থাকতে হয়নি। এবার বাড়িরাঙ্গিনায় পতিত 50 শতক জমিতে উচ্চ ফলনশীল হেনা জাতের লাউ আবাদ করেছেন তিনি। এই দুটো লাউ কিনছি আমি 120 টাকা কিনছি, 60 টাকা ওরা। ট্রেন থেকে আমি কিছু বীজ নিয়েছিলাম 300-400 মাটি করে, পরে আমরা খাওয়া দাওয়া চলছে আর 5000 টাকার মতো বিক্রি করছি। 5 কাঠা জমি ধান করলে ধরেন 25 মন ধান বড় জোর হইতে পারে। 25 মন ধান বিক্রি করলে না 25,000 টাকা বিক্রি করলো। কিন্তু এই 5 কাঠা জমিনে যদি 5 লক্ষ টাকা হয়, 5 লাখ টাকার বেশি হয়, আর তাহলে আমাদের বিদেশে কারোর কাছে হাত পাততে হয় না। তরকারির জন্য আমাদের কোনো অভাব অনটন থাকে না। লাউ চাষ করলে ভালো হয়। 1 কাঠা জায়গায় আমরা প্রায় 30-40 হাজার টাকা সেল হয়েছে। বাম্পার ফলন হয়েছে বলে ফসল খুবই ভালো। পাইকাররা বলছেন পলাশের ক্ষেত থেকে প্রায় প্রতিদিনই 100 থেকে 150 লাউ কিনে ঢাকা সহ জেলা ও জেলার বাইরে বিক্রি করে ব্যবসা করছেন তারা। এই বছর 5 কাঠা জমি করছি আমি। 5 কাঠা জমিতে বাজার মূল্য ভালো, তাই আমি বিক্রি করি আপনার 50 থেকে 60 টাকা বিক্রি করি। তো আপনার এই সময় লাউডার চাহিদা থাকে বেশি, আপনি মানে বেচতে ভালো। আমি পলাশবাগ থেকে 20,000 টাকা লাউ নিয়েছি আজকে ঢাকা, এটি কারণ বাজার যাব। প্রত্যেকটা লাউ আমরা 60 টাকা পিস কিনে নিছি, মানে আমরা ঢাকা এটা 80 টাকা 90 টাকা বিক্রি করবো প্রত্যেকটা লাউ। নেত্রকোনার চাষিরা অসময়ে লাউয়ের আবাদ করে অর্থনৈতিক সচ্ছলতার পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ করে আসছে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। চরম অযত্ন অবহেলায় অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের ঘাটাইলের ঐতিহ্যবাহী সাগর দিঘি। দূষণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে দিঘির পানি। পর্যটনের বিশাল সম্ভাবনার ক্ষেত্র সাগর দিঘি বাঁচাতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি পরিবেশবাদীদের। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। 8ম শতাব্দীতে রাজা মহিপালের শাসনামলে প্রায় 13 একর জমিতে খনন করা হয় সাগর দিঘি। ঘাটাইল উপজেলা সদর থেকে 30 কিলোমিটার পূর্বে অবস্থিত এই দিঘিকে পুণ্যস্থান হিসেবে বিবেচনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। তবে কালের বিবর্তনে হাতে বসেছে দিঘির সৌন্দর্য। মাত্রাতিরিক্ত দূষণে কালোবর্ণ ধারণ করেছে দিঘির পানি। এই পুকুর এর পানি এখন আমাদের কোনো কাজে লাগে না। এই যে ছাত্রছাত্রী যারা আছে, ওই যে গার্লস স্কুলের ছাত্রছাত্রী আছে, ওই যে মাদ্রাসার ছাত্রছাত্রী আছে, এরা কোনো কাজে এই পানি ব্যবহার করতে পারে না। আমরা নিজস্ব পানি খেতাম, থেকে নিয়ে পানি খেতাম, মেলা জমতো, মেলা থেকেও পানি ব্যবহার করতো, খাইতো, জিলাপি বাঁচত, স্নানও করতে পারে না। এই মাছ ব্যবহার করিয়া লিটার ফেলাইয়া এগুলা আবর্জনা দিয়া দিঘিটাকে ভরে ফেলছে, ফসাই ফেলাইছে। এখন আমরা এই দিঘির পানিটা কুলিকুর মুজে এও যোগ্য নাই একবার। ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান, এটাকে আমাদের সরকারের কাছে প্রত্যাশা এটাকে আপনার একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, চতুর্পাশে যাতে বসার জন্য, দর্শনীয় বসার জন্য স্থান হিসেবে গড়ে উঠুক, এটা আমাদের এলাকাবাসী এবং যুব সমাজের প্রত্যাশা। দিঘি ঘিরে পর্যটন ও বিনোদন কেন্দ্র গড়ে তোলার আহ্বান স্থানীয়দের। রাস্তা করার জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। কে যদি পর্যটন কেন্দ্র করা হয়, এখান থেকে এই পুকুরটাকে লিজ দেওয়ার প্রেক্ষিতে সরকার যে পরিমাণ টাকা পায় তার সাথে অনেক শত শত গুণ বেশি এখান থেকে প্রফিট আসবে। মানুষ যেরকম বিনোদন নিতে পারবে, একটা সুস্থ বিনোদনের একটা কেন্দ্র পাবে এবং সরকার পাবে এখান থেকে অনেক লাভ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দিঘির সংস্কারের তাগিদ পরিবেশবাদীদের। দীর্ঘ 30 বছরে সেই রাস্তাঘাটের তেমন কোনো উন্নতি হয়নি, অবনতি হয়েছে আরো বেশি
যে আশেপাশে যে পরিবেশ ছিল সেগুলো আরও নষ্ট হয়েছে, মানুষের পরিত্যক্ত বর্জ্য এখানে ফেলার জন্য পানিগুলো নষ্ট হয়ে গেছে। এখন পর্যটনের জন্য আমরা যে বেড়াতে যাই সুন্দর একটা পরিবেশ দেখার জন্য, সেই পরিবেশটা আস্তে আস্তে দিনে দিনে বিলীন হয়ে যাচ্ছে। ঐতিহ্যবাহী দিঘির হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান এলাকাবাসীর। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে খেলার খবর।